আসসালামু আলাইকুম। 2018 সালের সেই ভূত যেন আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর উপরে ভর করেছে। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর প্রথম রাত্রে যে ম্যাচটা হয়েছিল, অর্থাৎ গতকালকের আগের রাত্রে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে টটেনহাম হচ্ছে 5টা গোল খায়। সেখানে গোলকিপারের যে ভুল ছিল, আসলে মনে হচ্ছিল যে সেই লিভারপুলের 2018 লরিস কারিয়াসের ভূত আবারও যেন সোয়ার হয়েছে টটেনহামের গোলকিপারের উপর। আবার গতকাল ঠিক একই রকম ভুল আসলে চেলসির গোলকিপারও করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ তাদের দাবি অনুযায়ী, ইংলিশদের দাবি অনুযায়ী এটা হচ্ছে বিশ্বের নাম্বার 1 লিগ। বিশ্বের নাম্বার 1 লিগ তো বলতেই হবে আসলে, না বলে উপায় আছে। কিন্তু যখনই আসলে চ্যাম্পিয়ন্স লিগের কথাগুলো আসে, তখন কিন্তু আসলে চিত্রপট সম্পূর্ণ ভিন্নই বোঝা যায়। এবং রিয়াল মাদ্রিদকে আসলেই কেন কিংস অফ চ্যাম্পিয়ন্স লিগ বলা হয়, ইউরোপের কিং কেন বলা হয় রিয়াল মাদ্রিদকে, সেটাকে যেন আসলে আরো একবার প্রমাণ করেছে। লা লিগাতে রিয়াল মাদ্রিদের যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে, এবং সেখান থেকে ইভেন তারা গেতাফের সাথে 10 জনের দল নিয়ে গেতাফের সাথে হেরেছে আসলে ঘরের মাঠে। সেখানে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে এক কথায়। এবং ফেদে ভ্যালভার্দের কথা বলতে হয়, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং দুর্দান্ত একটা অসাধারণ ক্যাপ্টেন হিসেবে যেভাবে খেলার দরকার, দলকে উজ্জীবিত করার দরকার, ফেদে ভ্যালভার্দে আসলে সেটাই করে দেখিয়েছে। হ্যাটট্রিক করেছে তার ক্যারিয়ারের হয়তো প্রথম হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগে, এবং প্রথমার্ধে কিন্তু এই হ্যাটট্রিকটা সম্পন্ন হয়। এবং ফেদে ভ্যালভার্দে মাঠের প্রত্যেকটা জায়গায় ছিল, মনে হচ্ছিল যে পুরো মাঠ জুড়ে যেখানে বল সেখানে যেন ফেদে ভ্যালভার্দে আছে। এবং ম্যানচেস্টার সিটি আসলে গত 2টা সিজন ধরে আসলে ম্যানচেস্টার সিটি কিন্তু আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছে। আহ, হচ্ছে না আসলে। তেলের টাকা তো আসলে পেপ গার্দিওলার তো ওই তেলের টাকার তো কোনো অভাব নেই, কিন্তু টাকা যেন ঢালছে, কিন্তু সেটা যেন ওইভাবে আসলে ফল যেন পাচ্ছে না। এসিএল ইনজুরি থেকে প্রায় অনেকদিন পর, 9 মাস পরে ফিরে এসেও রদ্রি আসলে ওইভাবে পারফরমেন্স করতে পারেনি। এটা পেপ গার্দিওলার একটা ভুল ছিল আসলে। রদ্রির সাথে আরো এমন কিছু প্লেয়ারকে আসলে নামানো উচিত ছিল যেন আসলে আহ রদ্রিকে কাভার আপ করতে পারে। রদ্রি ওপেন হয়ে গিয়েছে, ম্যানচেস্টার সিটির পুরো মিডফিল্ড আসলে ওপেন হয়ে গেছে। এবং কি আসলে রিয়াল মাদ্রিদের মতো একটা হযবরল দল, যারা হচ্ছে লা লিগাতে, ঘরোয়া লিগে আসলে যাদের পারফরমেন্স হযবরল, একবার আপ তো পরের ম্যাচে আসলে ডাউন, তো এরকম একটা দলের সাথে ম্যানচেস্টার সিটি আসলে যে পারফরমেন্সটা করেছে, আসলে এক কথায় অদ্ভুতই বলা যায়। এবং রিয়াল মাদ্রিদ এরকম একটা হযবরল সিচুয়েশনের পরও তারা কিন্তু আসলে ম্যানচেস্টার সিটিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে, যেখানে পেপ গার্দিওলা আসলে কি বলবো আসলে, পেপ গার্দিওলা যিনি আসলে ম্যানচেস্টার সিটিতে সেই 2016 সাল থেকে আছে, এই এতগুলো বছরের ভিতরে চ্যাম্পিয়ন্স লিগে, এবং 2019 থেকে মনে হয় যে পরপর আসলে রিয়াল মাদ্রিদের সাথে তাদের চ্যাম্পিয়ন্স লিগ গুলো পড়ে, এবং বরাবরের মতো আহ, এই রিয়াল মাদ্রিদের সাথে কিন্তু তারা হেরে আসলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়। মনে আছে সেই রদ্রিগোর কথা, যখন রিয়াল মাদ্রিদ দুর্দান্ত কামব্যাক করেছিল আসলে। এবং ম্যানচেস্টার সিটি যেন লাস্ট মোমেন্ট, একেবারে শেষ মুহূর্তে গিয়ে যেন আসলে আর কুলায় উঠতে পারে না রিয়াল মাদ্রিদের সাথে আসলে। এবং রিয়াল মাদ্রিদ সেটা যেন আসলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আসলেই এটা যেন তারা প্রমাণ করেই ছাড়বে যে কেন তারা আসলেই চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ইতিহাসের সেরা দল। এবং ইংলিশ প্রিমিয়ার লিগ এই মুহূর্তে যতগুলো ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন্স লিগের একদমই ভালো যাচ্ছে না। চেলসি আসলে পিএসজির সাথে 5-2 গোলে হেরেছে, যেমনটা টটেনহাম হেরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে 5-2 গোলে। ম্যাচের 57 মিনিট পর্যন্ত আসলে এনজো ফার্নান্দেজ যখন চেলসির হয়ে দ্বিতীয় নাম্বার গোলটা করে, তখন কিন্তু মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তোবা চেলসি যদি পিএসজির ঘরের মাঠে ড্র করে যায়, তাহলেও কিন্তু নিজেদের ঘরের মাঠে সেকেন্ড লেগে কামব্যাক করতে পারবে। কিন্তু কিন্তু কামব্যাক উল্টো কামব্যাক দিয়ে দিয়েছে। এবং পিএসজি আসলে শেষ মুহূর্তে যখন ভারাতসখেলিয়া মাঠে নেমেছে, তখন কিন্তু আসলে দুর্দান্ত পিএসজি খেলেছে। এবং লুইস এনরিকের এটা একটা দুর্দান্ত সাবস্টিটিউট ছিল, ডুয়েকে উঠিয়ে নিয়ে যখন ভারাতসখেলিয়াকে মাঠে নামায়, এবং ভারাতসখেলিয়া কি অসাধারণ নৈপুণ্য আসলে দেখিয়েছে।
দুইটা গোলের প্রথম গোলটা তো ভারাস্কেলিয়ার অসাধারণ এবং দুর্দান্ত গোল ছিল, এবং চেলসির গোলকিপারের ভুলের কারণে কিন্তু প্রথম 3 নম্বর গোলটা আসলে পিএসজি পায়, এবং সেখান থেকে ম্যাচের যখন মনে হচ্ছিল যে হয়তোবা পিএসজি 3-2 গোলে ম্যাচটা শেষ করবে, যদি 3-2 গোলেও ম্যাচটা আসলে শেষ করতো সেটাও কিন্তু আসলে যথেষ্ট হতো হয়তোবা চেলসির জন্য, কিন্তু তারা আসলে ইট ওয়াজ ভেরি ভেরি স্ট্রং ড্যামেজ ফর পিএসজি। পিএসজির জন্য আসলে এটা খুবই বাজে একটা ক্ষতি, আসলে 5-2 গোলে হেরে গিয়েছে পিএসজির কাছে। এবং শেষ মুহূর্তে শেষ 90 মিনিটের খেলা যখন প্রায় শেষ হয়ে যাবে, শেষ 5 মিনিটে কিন্তু চেলসি 2টা গোল হজম করেছে, এবং মনে হয় যে চেলসির জন্য আসলে ডান এন্ড ডাস্টেড আসলে চ্যাম্পিয়ন্স লিগে হয়তোবা তারা এবারের মতো এখানেই রাউন্ড অফ 16 তাদের শেষ করতে হচ্ছে, কারণ পিএসজি আসলে এতটাও হয়তো খারাপ খেলবে না সেকেন্ড লেগে যে তারা আসলে চেলসি 3 গোল পিছিয়ে থেকে তারা আসলে 3 গোলের ডেফিসিট থেকে তারা আসলে কামব্যাক করে ফেলবে সেটা আসলে বলা যাচ্ছে না। এবং অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচগুলোর কথাও যদি বলি তাহলে আমরা বার্সেলোনা এবং নিউক্যাসল 1-1 ড্র হয়েছে, দুর্দান্ত একটা ম্যাচ ছিল। বার্সেলোনার জন্য আসলে উইন উইন সিচুয়েশন এটা, কারণ নিউক্যাসলের সাথে যদি তারা হেরে বসতো বা বেশি ড্যামেজ হয়ে যেত, যেমনটা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে তারা কোপা দেল রের মাঠে হয়েছিল, সেই রকম ড্যামেজ আসলে হয়নি। সেকেন্ড লেগ বার্সার নিজের মাঠে, ঘরের মাঠে খেলবে, তো বার্সাই ফেভারিট থাকবে। বলা যায় যে আসলে দুর্দান্ত ম্যাচ ছিল দুই দলের জন্যই, ওয়াইড ওপেন ছিল, আক্রমণের পর আক্রমণ দুই দলই করেছে, শেষ পর্যন্ত বার্সা হয়তোবা পেনাল্টিতে পেয়ে তারা কিন্তু আসলে ড্র করে ফিরেছে। এবং অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং টটেনহামের যে ম্যাচ ছিল, ডিজাস্টার একেবারে টটেনহামের জন্য, যেন আত্মঘাতী এবং আত্মহতি তারা নিজেরাই দিয়েছে। মনে হচ্ছিল যেন আসলে হ্যাঁ আমরা তো আসলে মানে একটু উপভোগ করতে আসছি, এখন গোল খাবো তো কি হয়েছে। যদি এই ম্যাচটা আসলে টটেনহামের ইংলিশ প্রিমিয়ার লিগে 2026-এ কিন্তু তারা কোনো ম্যাচ জেতেনি, যদি আসলে এরকম না হতো, কিন্তু না হলে হয়তো এই ম্যাচটাকে অনেকে ভাবতে পারতো যে এটা হয়তোবা ফিক্সিং ছিল এই ম্যাচটা, যেভাবে আসলে টটেনহামের গোলকিপার ম্যাচের একেবারে শুরু থেকে ভুলের পর ভুল করে যাচ্ছিল, এবং আসলে দেখতেও খুবই বাজে লেগেছে, দৃষ্টিকটু লেগেছে। এই এই আধুনিক ফুটবলে এসে এরকম আসলে গোলকিপিং এটা আসলে মানা যায় না। এটা একটা ওই 2000 লিভারপুলের 2000 আবারও বলতে হয় ওই লোরিস কারিয়াসের কথা, যে ভুলের কারণে তার ক্যারিয়ার শেষ। এটাও মনে হয় যে টটেনহামের গোলকিপারের এই এমন পারফরমেন্সের পরে আসলে এই গোলকিপারের ক্যারিয়ার হয়তোবা এন্ডিংই বলা যায়। এবং দুর্দান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে আসলে এই মুহূর্তে যে দলগুলোকে আসলে ফেভারিট মনে হচ্ছিল, যেমন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের কথা আসলে বলতে হবে। দুর্দান্ত পারফরমেন্স ছিল বায়ার্ন মিউনিখের, একেবারে 6-1 গোলে আটালান্টাকে আসলে উড়িয়ে দিয়েছে আসলে বায়ার্ন মিউনিখ আটালান্টাকে। আটালান্টা কিন্তু আসলে সিরিয়ার অন্যতম ভালো দল, এবং আটালান্টার ইতালির দলগুলোর যেটা হয় তারা কিন্তু ডিফেন্সিভলি আসলে দুর্দান্ত থাকে, তাদের যে ঐতিহ্যবাহী যে ডিফেন্স, কিন্তু সেই ঐতিহ্যবাহী ডিফেন্স কিন্তু আসলে ভেঙে গিয়েছে আসলে। বায়ার্ন মিউনিখ একেবারে গুড়িয়ে দিয়েছে আটালান্টাকে, এবং লুইস ডিয়াস বরাবরই দুর্দান্ত খেলে, এবং লুইস ডিয়াসের অসাধারণ পারফরমেন্স ছিল। এবং বলা যায় যে এই মুহূর্তে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, দুঃখিত আসলে লিভারপুলের কথা কেন বলছি, তারা গ্যালাতাসারের সাথে কিন্তু লিভারপুল হেরে গিয়েছে আসলে গ্যালাতাসারের সাথে ঘরের মাঠে। এবং এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর কিন্তু যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে। যে দলগুলোকে আসলে ফেভারিট মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, তারপরে হচ্ছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, এবং অ্যাটলেটিকো মাদ্রিদও আছে। যদি অ্যাটলেটিকো মাদ্রিদের পারফরমেন্সের চাইতে এটা ক্রেডিট বেশি দিতে হবে যে টটেনহামকে ক্রেডিট বেশি দিতে হবে। এবং এই দলগুলি আসলে সেমিফাইনালে হয়তোবা যাবে হচ্ছে বায়ার্ন মিউনিখ, উম, এবং রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আছে, আর্সেনাল আছে, পিএসজি আছে। তো বলা যায় যে একটা ভালো দলগুলো আসলে হয়তোবা সেমিফাইনালে আমরা দেখতে পাবো। এবং বড় ব্যবধানে কিন্তু আসলে হেরে গিয়েছে যে দলগুলোকে আসলে নিয়ে ভালো কিছু আশা করা যাচ্ছিল, সেই দলগুলো কিন্তু বড় ব্যবধানে হেরে গেছে, যেমন চেলসি 5-2 গোলে হেরেছে, সিটি আসলে রিয়াল মাদ্রিদের সাথে 3-0 গোলে হেরেছে, এবং আটালান্টা 6-1 গোলে হেরেছে, 6-1 গোলে আটালান্টা হেরেছে। তো বলা যায় যে এই দলগুলো হয়তোবা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে তাদের আসলে সেমিফাইনাল, দুঃখিত তাদের কোয়ার্টার ফাইনাল হয়তোবা
অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। এই ছিল আসলে চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহের আসলে আপডেট, এবং সামনের লেগটা আসলে আবারও হয়তোবা সেকেন্ড লেগ নাটকীয় হতে যাচ্ছে, এবং দেখা যাক কোন দল আসলে কামব্যাক করতে পারে কিনা সিটির সামনে। সিটির ঘরের মাঠে সিটিকে নিয়ে বলতে গেলে আসলে সিটির আর্লিং হালান্ড আসলে যেদিন আসলে পুরোপুরি নিষ্প্রভ থাকে, আর্লিং হালান্ডকে আসলে কোথাও হারিকেন দিয়েও আসলে আর আর্লিং হালান্ডকে খুঁজে পাওয়া যায় না, এবং হালান্ড যেদিন অফ থাকে সেদিন আসলে সিটিরও যেন আসলে গোল স্কোরার বা গোল করার ওই রকম কোনো ত্রাতা আসলে দেখতে পাওয়া যায় না মাঠের মধ্যে। সিটি ঘরের মাঠে সিটি কামব্যাক দিতে পারবে কিনা সেটাও কিন্তু আসলে দেখার বিষয়। এই ছিল আপডেট। ধন্যবাদ সবাইকে।